ওয়াও, এটা হচ্ছে ভিউ, এটা হচ্ছে আমাদের ভিউ লাশ ভ্যালি 3 দিকে। তো দেখো এখানে স্ট্রবেরি বিক্রি হচ্ছে, কিন্তু এই স্ট্রবেরি কেউ এখানে কিন্তু দোকান দিয়ে বসে নেই। আমরা চলেছি আমাদের 7 দিনের নরওয়ে রোড ট্রিপে। এর আগের ব্লগে তোমরা দেখলে একের পর এক মনোমুগ্ধকর রাস্তা, জলপ্রপাত এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। কিন্তু আজকের ব্লগে আমরা ঢুকে পড়েছি আমাদের গন্তব্যস্থল হারদাঙ্গার ফিয়র্ডে। অসংখ্য বেরি আর চেরির বাগানের পাশ দিয়ে যেতে যেতে দেখে নেব নরওয়ের অন্যতম সুন্দর ওড্ডা শহরটিকে, যাকে দেখতে দূর দূরান্ত থেকে ট্যুরিস্টরা ছুটে আসে। আর পৌঁছে যাব ভস, যেখানে আমাদের জন্য অপেক্ষা করে আছে আমাদের ছোট্ট কাঠের নরওয়েজিয়ান কেবিনটি। হিলডাল, জায়গাটির নাম হচ্ছে হিলডাল। ওয়ার্ল্ডের মতো সারা সকাল বৃষ্টি হওয়ার পর এখন বৃষ্টির গতিবেগ কমে এসেছে। মাঝে মাঝে হচ্ছে, কিন্তু তার তেজ কম। লাতে ফসেন জলপ্রপাত পেরোনোর পরই হঠাৎ করে সামনের পাহাড়ের দৃশ্য বদলে গেল। দেখা দিল বরফ। বৃষ্টি হওয়ায় মেঘগুলি যেন আরো ঘন আর নিচে নেমে এসেছে, আর সবুজ ভ্যালির সঙ্গে কন্ট্রাস্ট তৈরি করছে। কিছু দূর যেতে না যেতেই সৌভিক বাম দিকে তাকাতে বলল। তাকিয়ে দেখি ফলগেফোনা গ্লেশিয়ার বা ফলগেফোনা হিমবাহ দেখা যাচ্ছে। ফিয়র্ড থেকে 1650 মিটার উঁচু এই ফলগেফোনা গ্লেশিয়ার নরওয়ের 3য় বৃহত্তম গ্লেশিয়ার। জমাট বাঁধা বরফের ওপর দিয়ে হাঁটার জন্য, মানে গ্লেশিয়ার ওয়াক করার জন্য সারা বছর এখানে অনেক ট্যুরিস্টের ভিড় হয়। আমার জীবনের প্রথম দেখা গ্লেশিয়ার 2 চোখ ভরে দেখে নিলাম। আচ্ছা, আমরা এখন ওড্ডা শহরটা ক্রস করছি। এটা পুরো পাহাড়ের ভেতরে একটা ভ্যালি। হ্যাঁ, রাস্তা শুকনো, আর এটা পাহাড়ের ভেতরে একটা ভ্যালি, সেটাই হচ্ছে শহরটা। উফ, অসাধারণ। মানে এদের জানলা দিয়ে সবসময় বরফ দেখতে পাচ্ছে এরা, জুলাই মাসেও। ঢুকে পড়েছি ওড্ডা শহরে। রাস্তার 2 দিকে রংচঙে সুন্দর বাড়িগুলি, আর পেছনে বরফে ঢাকা পাহাড়ের চূড়া। ওড্ডা যে শুধু সুন্দর তাই নয়, ওড্ডা এই হারদাঙ্গার রিজিয়নের মূল বাণিজ্যিক এবং অর্থনৈতিক কেন্দ্রও বটে। সোর্ড ফিয়র্ড নামক একটি ফিয়র্ডের কোল ঘেঁষে পাহাড় ঘেরা ওড্ডা আমাদের মন কেড়ে নিয়েছিল। আমি ভাবছিলাম এই বাড়িগুলির জানলা খুললেই দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, আর সামনেই দুপা গেলে ঘন নীল ফিয়র্ড। আর কি চাই। গ্রিন প্লাস বরফ ওটাই বলছো। হ্যাঁ, এটা হচ্ছে ওড্ডার সেন্ট্রাম। ওড্ডার সেন্ট্রাম, এখানে সমস্ত কিছু আছে, এক্সট্রা রেমা। ওড্ডা সিটি, শহরটা কি সুন্দর, ছবির মতো। লোকাল বাস ফাস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ওড্ডার। দারুণ শহর ওড্ডা। ওড্ডা শহরটা ক্রস করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম শহরটা। অসম্ভব সুন্দর শহর, মানে আগেই জানতাম যে এত সুন্দর। ওটা একটা মেন আমাদের মোটিভেশন ছিল পুরো এই রাস্তাটা সিলেক্ট করা, যে ওড্ডাটা দেখবো। মানে অসম্ভব সুন্দর। এখনো বরফ, মানে এখানে পাহাড়ে এখনো বরফ লেগে আছে, মানে এটা ভাবা যায় না। আর মানে ছবির মতো সুন্দর শহর। শহরটা পুরো
এইটা একটা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম, কিন্তু আই থিঙ্ক আজকে রবিবার তো বন্ধ থাকবে। হ্যাঁ, না সানডে লেখা 10টা থেকে 5টা 5টা অবধি 17 হয়ে গেছে, কটা বাজে এখন? ও হ্যাঁ, এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। আর কি সুন্দর, একদম ফিয়র্ডের ওপরে আর পাহাড় দিয়ে ঘেরা, একদম ভ্যালির মাঝখানে। এখানে এখন কেউই নামতে ইন্টারেস্টেড নয়, তো আমরা এখন নামছি না, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর এমনিতে মিউজিয়ামটাও বন্ধ। এই রাস্তায় চলতে চলতে দেখতে পেলাম একের পর এক ক্যাম্পিং ভ্যান পার্ক করা। সারা নরওয়েতে সারা বছরই মানুষজনকে ক্যাম্পিং করতে দেখা যায়, কিন্তু হারদাঙ্গার ফিয়র্ডে ক্যাম্পিং গ্রাউন্ড আর ইন্ডিভিজুয়াল ক্যাম্পিং স্পটের সংখ্যা অনেক বেশি। তার কারণ আর কিছুই না, এখানকার চোখ জুড়োনো প্রাকৃতিক সৌন্দর্য। আউটডোর রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি যেমন হাইকিং, ক্যাম্পিং, ট্রেল ওয়াকিং, এই সব কিছুই নরওয়ের জাতীয় পরিচয় হিসেবে ধরা হয়। আর তাই নরওয়েতে আছে রাইট টু রোম ল, যার আন্ডারে নরওয়ে সবাইকে অবাধে প্রকৃতিকে উপভোগ করার অধিকার দেয়। যে কেউ যে কোনো আনকাল্টিভেটেড পাবলিক ল্যান্ডে ক্যাম্প করতে পারে, সেখানে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। প্রকৃতির ওপর সবার সমান অধিকার বজায় রাখার জন্য এই নিয়ম। ক্যাম্প করার আগে শুধু মাথায় রাখতে হবে যে ক্যাম্পটি যেন নিকটবর্তী বসতবাড়ি বা কেবিন থেকে মিনিমাম 150 মিটার দূরে থাকে। এই নিয়মের ফলে নরওয়েতে আউটডোরে ক্যাম্পিং করা খুবই সহজ। তাই রাস্তার ওপর একটু পরপরই দেখতে পাচ্ছিলাম একের পর এক মোবিল মানে ক্যাম্পিং ভ্যান পার্ক করা। আজকে রাস্তায় আমরা বড় একটা ব্রেক নিইনি, মাঝে মাঝে শুধু কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু এই রাস্তায় ঢুকে দাঁড়াতেই হলো। এত সুন্দর একটি ভিউ পয়েন্টকে কিভাবে অগ্রাহ্য করে সামনে এগিয়ে যাওয়া যেতে পারে? কিছুক্ষণ না দাঁড়িয়ে পারা গেল না। এই জায়গাটা হচ্ছে হারদাঙ্গার ফিয়র্ড। আর আমার পেছনে দেখো পুরো পাহাড়টা এতক্ষণে দেখেই নিয়েছো, অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একটা মজার জিনিস দেখাই চলো। এই দেখো, এখানে খুব সুন্দর ছোট্ট ছোট্ট দোকান করা আছে, মানে শেড করা আছে। সেখানে এরকম হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে, যেমন হানি বিক্রি হচ্ছে, ওগুলো হানি, এগুলো আমার মনে কিছু একটা সিরাপ বিক্রি হচ্ছে, ঠিক আছে। সে ছাড়াও দেখো এখানে স্ট্রবেরি বিক্রি হচ্ছে, কিন্তু এই স্ট্রবেরি কেউ এখানে কিন্তু দোকান দিয়ে বসে নেই, ঠিক আছে। তুমি আসো, তুমি তোমার টাকা পে করো, এই যে এখানে টাকা আই থিঙ্ক পে করতে হবে, এখানে টাকা দিতে হবে, অ্যান্ড তুমি তোমার স্ট্রবেরি নাও, গাড়ি নিয়ে বেরিয়ে যাও। মানে কেউ এখানে খবরদারি করার নেই, নজরদারি করার নেই যে তুমি টাকা পে করলে কিনা। নরওয়ে যে ট্রাস্ট সিস্টেমে চলে, এটা তারই একটা বড় দৃষ্টান্ত। মানে এটা ধরেই নেওয়া হয়, তোমাকে ট্রাস্টই করা হয় যে তুমি প্রপার দাম দিয়ে পে করে তবেই যাবে। মানে তুমি এরকম নয় যে নিয়ে চলে গেলে আর দাম দিলে না, সেটা এখানে কেউ এক্সপেক্টই করে না। সো এই সোশ্যাল সিস্টেম মানে ডেফিনেটলি সামথিং টু লার্ন ফ্রম। রাস্তার দুই দিকে সারি সারি আপেল, স্ট্রবেরি আর চেরির গাছ। নরওয়েজিয়ান গ্রীষ্মকাল তার আপেল আর বেরির জন্য বিখ্যাত। আর হারদাঙ্গারে যে কত পরিমাণ বেরি চাষ হয় সেটা এই রাস্তায় এলেই বোঝা যায়। যেমন দেখালাম, মাঝে মাঝেই রাস্তার ওপর ছোট ছোট কাঠের দোকান বানানো। দোকানিবিহীন এই দোকানগুলিতে পাওয়া যাচ্ছে চেরি, স্ট্রবেরি, জ্যাম, জেলি, সাইডার, বেরি জুস, এমন অনেক কিছুই। তাই গ্রীষ্মকালে তোমরা যদি কেউ নরওয়ে বেড়াতে আসো, বিভিন্ন ধরনের বেরি আর বেরি থেকে তৈরি হওয়া বিভিন্ন প্রোডাক্ট ট্রাই করতে একদমই ভুলো না। মোরেলার মানে হচ্ছে চেরি, আর তোর ইয়ে পাওয়া যাচ্ছে স্ট্রবেরি আর চেরি রাখা আছে। এগুলো কত চাষ হচ্ছে না এখানে।
কিনবো আমি। এখানে এসে যদি না কিনি আর কি হবে? আকাশে উঠে গেছে। পাহাড়টা ফুল মেঘের ঢাকা। ক্যাম্পিং সাইট কিনসার্ভিক ক্যাম্পিং। বাস স্ট্যান্ড, ছোট বাস স্ট্যান্ড। বার্গেন, তোমরা বার্গেনের রাস্তা ধরছি। এই হাড়দাঙ্গা ব্রুয়া বা হাড়দাঙ্গার ব্রিজ নরওয়ের সব থেকে লম্বা সাসপেনশন ব্রিজ। দুই দিকে দুটি টানেল দিয়ে জোড়া এই ব্রিজটি ওসলো বা স্তাভাঙ্গার থেকে বার্গেনের যাত্রাপথের সময়সীমা অনেক কমিয়ে দেয়। অন্য অপশনটি হলো অনেক বেশি সময় সাপেক্ষ ফেরি রাইড। আচ্ছা দেখো উপরে দেখতে পাচ্ছ, রোপওয়ের মধ্যে দেখতে পাচ্ছ একদম উপরে। হ্যাঁ ওটা হচ্ছে স্কি রিসর্ট। এটা তো লোকে স্কি করতে আসে। বাদিকে হচ্ছে বস সেন্ট্রাম। সামনে এগিয়ে যাচ্ছি আমরা। বস সেন্ট্রাম আমরা বাদিকে রেখে এগিয়ে যাচ্ছি সামনে। বস শহরটা থাকলো ওদিকে, আমরা একটু শহরের বাইরে থাকছি। ঢুকে পড়েছি আমাদের গন্তব্যস্থল ভসে। বরফে ঢাকা বিশাল আকারের পাহাড়, ডিপ ভ্যালি, একের পর এক পাহাড়ি নদী আর ঝাঁপিয়ে পড়া জলপ্রপাত নিয়ে প্রায় 200 বছর ধরে নরওয়েতে আসা ট্যুরিস্টদের মনোরঞ্জন করে চলেছে ভস। এই দেখো এখানে একটা ক্যাম্প সাইট, কি সুন্দর। ওয়াও, সামনের ভ্যালিটা কিছু ওই দিকের পাহাড়টাতে হচ্ছে রোদ। পাহাড়ি দামাল নদীতে রিভার রাফটিং করা হোক বা মাউন্টেন বাইকিং অথবা স্কিইং, এই সব কিছুর জন্যই ভসকে নরওয়ের এক্সট্রিম স্পোর্টস ক্যাপিটালও বলা হয়ে থাকে। ভসে নরওয়ের অন্যতম একটি স্কি সেন্টার আছে, যেখানে শীতকালে স্কি করার জন্য ট্যুরিস্টদের বেশ ভিড় হয়। আমাদের এই ট্রিপে অবশ্য সেরকম কোনো প্ল্যান নেই, তার অন্যতম কারণ হলো আমরা এসেছি গরমকালে।
বসে ঢুকতেই দিগন্ত বিস্তৃত সবুজ ভ্যালি আর তার উপরে পড়ে থাকা বিকেলের শেষ আলো দেখে মুগ্ধ হয়েছিলাম। এগিয়ে চললাম আমাদের আজকের শেষ গন্তব্যস্থল মির্কতালের দিকে, যেখানে আমরা আগামী 3 দিনের জন্য ঘাঁটি গাড়ব। ক্যামেরা বন্ধ করতে পারছি না, আমি চাই। বাড়িগুলো কিউট, মানে ছোট্ট ছোট্ট সুন্দর বাড়িগুলো। সামনের পাহাড়টায় দেখ রিফ্লেক্ট করছে রোদটা। বসে কিন্তু বৃষ্টি নেই। সিরিয়াসলি আমি অবাক হয়ে যাচ্ছি। এরকম থাক আর কিছু চাই না। রাস্তাটা দেখে মনে হচ্ছে একটা বৃষ্টিও হয়নি কিন্তু দেখ। সেটাই। আমি জানতে কে থাকে ওখানে উপরের বাড়িগুলোতে। Stays there. এত সবুজ, এত সবুজ, এত সবুজ কি আর অন্য কোথাও আছে? আর জানে। এই মির্কতালেনে আমরা থাকছি, তো আমরা এখান থেকে বাঁদিকে গেলাম। একটা ইয়োকার আছে একটাতে। চলে এসছি অলমোস্ট। মির্কতাল আসলে ছোট্ট একটি গ্রাম, যেখানে আবার পশ্চিম নরওয়ের সবথেকে বড় স্কি সেন্টারটি আছে। কিছু দূর গিয়ে হাইওয়ে ছেড়ে আমরা বেঁকে গেছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে বাঁদিকে একটা মাটির রাস্তা নিয়ে একটু ঘুরতেই সামনে হঠাৎ ফুটে উঠল ছোট্ট কাঠের কেবিনটি, যেন এই রাস্তার বাঁকে একদম লুকিয়েছিল। পৌঁছে গেছি। ওকে, আমরা পৌঁছে গেছি। আর অসম্ভব সুন্দর একটা ভ্যালির ভেতরে কটেজটা, একদম টিপিক্যাল নরওয়েজিয়ান কেবিন কেমন হয় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভ্যালিটা দেখো, মানে আমি যেদিকে যাচ্ছি সেখানেই মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই রকম জায়গায় ভ্যালিটা। আমি যে দিকেতে চাই দেখে অবাক হয়ে যাই। ওয়াও, এটা হচ্ছে ভিউ, এটা হচ্ছে আমাদের ভিউ 3 দিনের লাশ ভ্যালি 3 দিকে। আর তার মাঝখানে হচ্ছে এই কেবিনটা। চলো কেবিনের ভেতরে তোমাদেরকে নিয়ে যাই। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা দেখিয়েছো? এটা হচ্ছে এন্ট্রান্স। দেখিয়ে দেবো। দিস ইজ দ্য এন্ট্রান্স। ওকে, নাও এখানে ওকে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যেটা হচ্ছে বাবা মায়ের রুম। দিস ইজ দ্য বেডরুম। ট্রেনের আলো কোথায় আছে? হ্যাঁ, তো এটা হচ্ছে বেডরুম। আর ইউজুয়ালি না বেড লিনেন সব জায়গায় ইনক্লুডেড থাকে না, তো আমরা আমাদের বেড কভার নিজেরাই নিয়ে এসেছি। সো উই আর সর্টেড। আর এই যে এখানে হচ্ছে রান্নাঘর কাম ড্রয়িং। তো রান্নাঘরটা খুবই সুন্দর, মানে একদম ফুল ইকুইপড। এখানে আছে তোমার গ্যাস স্টোভ, ওভেন আর ডিশওয়াশার।
এই যে এখানে আছে ডিশওয়াশার, ঠিক আছে? তো সব কিছুই একদম সুন্দর। আর এখানে পুরো গ্লাস অ্যান্ড কাপস এটসেট্রা। আর এই যে তোমার প্লেটস, বোল, আর এখানে কাটলারি, তো সব কিছু মানে যা যা দরকার এভরিথিং ইজ দেয়ার। অ্যান্ড অন টপ অফ দ্যাট ওরা আমাদের জন্য এইসব সিরিয়াল ক্যান্ড ফুডও রেখে গেছে, চকলেট দিয়ে গেছে, সেই চকলেটগুলো আমরা অলরেডি খেয়েছি। অ্যান্ড এখানে আছে ক্যান্ডেল। দিস ইজ দ্য ডাইনিং প্লেস। তো এই ডাইনিং প্লেসটা এত সুন্দর করে সাজানো, মানে এটা হচ্ছে টিপিক্যাল নরওয়েজিয়ান ডাইনিং প্লেস। একটা বড় লম্বা টেবিল হয়, আর যেরকম তোমরা দেখছো একটু ফার টাইপের, মানে ফার টাইপের পেতে দেওয়া আছে, এটার উপরে বসে ওরা খায়। আর এটা হচ্ছে একটা ছোট্ট কোজি ফায়ার প্লেস, উইচ ইজ সো নাইস। আস্তে আস্তে আমার পা তো জমে গেছে। আজকে এখানে 12 ডিগ্রি, তো বুঝতেই পারছো বেশ ঠান্ডা। তো সেখানে ভদ্রলোক এসে আমাদেরকে সুন্দর করে ফায়ার প্লেসটাও রেডি করে দিয়ে গেলেন, উইচ ইজ গুড। আর এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। লাইট অন করে ফেলতে। ওকে, ড্রয়িং কাম ডাইনিং হচ্ছে এটা। ওকে, নাও বেস্ট পার্ট হচ্ছে এই ভিউটা। এখন আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, কারণ আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি। আর আমি ভেবেছি ছোটো ছোটো ব্লগ বানাবো, যাতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কারণ এই ট্রিপটা হবে খুবই স্পেশাল। সো আমি সব কিছু শেয়ার করতে চাই। আর আজকের মতো এখানেই আমি তার জন্য ব্লগটা শেষ করছি। আবার নতুন একটা ব্লগ শুরু করব, সেটা খুবই তাড়াতাড়ি। কালকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে, তো সেটার জন্য আবার একটা নতুন ব্লগ শুরু হবে। সারা দিনের জার্নির পর খুবই ক্লান্ত, চোখ মুখ দেখেই আই থিঙ্ক বুঝতে পারছো। তো আজকে আর বেশি কিছু বললাম না। শুধু আমি ড্রাইভ করেছি। তুই ড্রাইভ করেছিস, হ্যাঁ তুই ড্রাইভ করেছিস, কিন্তু আমরাও তো ছিলাম ক্লান্ত আমি। ও তাই বুঝি। এভরিবডি উইল রেস্ট। তো আজকে আমরা একটু খাওয়া দাওয়া করব। এখন আমাদের নিজেদের খাওয়া নিজেদেরই বানাতে হবে। তোমরা যদি আমার ব্লগ ফলো করছো অনেকদিন ধরে, তোমরা জানো নরওয়েতে এরকমভাবে খাওয়ার জায়গা পাওয়া যায় না। তো আমরা খাবার নিজেরা ক্যারি করেছি, বাট সেটা বানাতে হবে এখন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। পরের ব্লগটা দেখো, অনেক ব্লগ আসবে। আর ওকে, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। Darling, we could get out of town, see the beautiful world.